যৌথ চিঠি যখন হোয়াইট হলে পৌঁছায় তখন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাধ্য হন পুরো উইকেন্ডটা ব্রিফিং আর কনফারেন্স কলে কাটাতে। চিঠির ভাষা ছিল স্পষ্ট এবং সরাসরি। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রহসন, সেটি অগ্রহণযোগ্য। বৈঠকে এমন কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার। ডক্টর ইউনূসের যে চাপাচাপি, সেই চাপাচাপিটার ব্যর্থ চাপাচাপি, মানে ব্যর্থ পরিশ্রম। ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই সিদ্ধান্তটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির ক্ষেত্রে একটি কঠোর এবং চরম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা কেবল অভিবাসন নয় বরং আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করেছে। আওয়ামী লীগকে নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এমনটাই প্রতিবেদন করে থাকে, তাহলে সামনে কি অবস্থা দাঁড়াতে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একবার চিন্তা করে দেখেন। যাই হোক, ভিডিওতে যেহেতু ক্লিক করেছেন, আপনারা অনুরোধ করব আপনাদের যে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আওয়ামী লীগ প্রসঙ্গ আসলেই কিন্তু উঠে আসে মানে অনেক কথা। যাই হোক, সেই কথাগুলো আমরা বলবো। চলেন আমরা আগে মূল ভিডিওটা দেখে আসি, সেখানে আসলে কি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। লন্ডনের পার্লামেন্ট ভবনের করিডোরে গত সপ্তাহের শেষ দিনটা ছিল বাংলাদেশ ঘিরে সবচেয়ে সরগরম। লর্ড ব্যারোনেস আর এমপিদের এক যৌথ চিঠি যখন হোয়াইট হলে পৌঁছায় তখন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাধ্য হন পুরো উইকেন্ডটা ব্রিফিং আর কনফারেন্স কলে কাটাতে। চিঠির ভাষা ছিল স্পষ্ট এবং সরাসরি। ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন যদি প্রধান দল আওয়ামী লীগ ছাড়া অনির্বাচিত সরকারের ছায়ায় সাধারণ ভোটারের অপরিহার্য অধিকার কেড়ে নিয়ে অনুষ্ঠিত হয়, তবে সেটি নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রহসন, সেটি অগ্রহণযোগ্য। এই এক বাক্যই শুধু ঢাকার রাজপথ নয়, লন্ডনের ওয়েস্টমিনস্টারের ক্যাফেটেরিয়াতেও হুঁশিয়ারি ধ্বনিত হচ্ছে। কারণ ব্রিটিশ সংসদে বাংলাদেশ নিয়ে এত কঠোর ভাষা গত এক দশকে আর ব্যবহার হয়নি। ব্রিটিশ হাই কমিশনার ঢাকা ইতিমধ্যে ডেমোক্রেসি প্যাক নামে একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে নির্বাচনের 90 দিন আগে সব দলের সঙ্গে সংলাপ, ইউএন মনিটরিং টিম আর মিডিয়া অ্যাক্সেস গ্যারান্টি। ইউএন মনিটরিং টিম আসছে না, সব দলের সঙ্গে সংলাপ হয়নি, 90 দিন শেষ হয়ে গেছে, আছে মাত্র 30 দিন। মিডিয়া অ্যাক্সেসের অবস্থা তো বুঝতেই পারছেন। দ্বিতীয়ত, ফরেন অফিস একটি ম্যাগনিটস্কি লিস্ট প্রস্তুত করেছে, যেখানে নির্বাচন বানচালের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে। তৃতীয়ত, ব্রিটিশ পার্লামেন্টে আগামী মাসে একটি অ্যাডজার্নমেন্ট ডিবেট হবে, যেখানে সরকারকে বাধ্য করা হবে অবস্থান স্পষ্ট করতে। এই 3 ধাপই ইউনূস সরকারের জন্য চাপ বাড়াচ্ছে, কারণ ব্রিটেন যদি নির্বাচনকে ফ্লড বলে, অর্থাৎ অগণতান্ত্রিক বলে ঘোষণা করে, তবে ইউরোপীয় ইউনিয়নও পিছু ছাড়বে না, আর যুক্তরাষ্ট্র ডেমোক্রেসি সামিটে বাংলাদেশের নাম কেটে দেবে। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে। আপনারা সেটা জানেন। সরকার বলছে তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে দেখাবে। সময় যত ঘনিয়ে আসছে, ভেতরের রাজনীতির চাপে পাশাপাশি বাইরের দৃষ্টি মানে বিদেশের দৃষ্টি ততই তীক্ষ্ণ হচ্ছে। এই প্রেক্ষাপটে লন্ডন থেকে আসা সাম্প্রতিক বার্তাটি আর কূটনৈতিক ভদ্রতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি কার্যত একটি বৈধতা পরীক্ষার নোটিশ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের কয়েকজন সংসদ সদস্যের যৌথ বিবৃতি দেখিয়ে দিয়েছে নির্বাচন শুধু তারিখে হয় না, হয় পরিবেশ, অংশগ্রহণ এবং আস্থায়। এই 3টির কোনো একটি যদি নড়বড়ে হয়, তাহলে ভোট কাগজে কলমে সম্পন্ন হতে পারে, কিন্তু গণতন্ত্র সেখানে গ্রহণযোগ্য হয় না এবং নির্বাচনটাও গ্রহণযোগ্য হয় না। বিবৃতিটি প্রকাশিত হয়েছে হাউস অব কমন্সের ব্যানারে। স্বাক্ষর করেছেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাস আথওয়াল এবং ক্রিস লো এমপির স্বাক্ষরে। এটি কোনো আনুষ্ঠানিক সরকারি নীতিপত্র নয়, কিন্তু ভুল হবে এটিকে হালকাভাবে নেওয়া। ব্রিটিশ রাজনীতিতে এমন বিবৃতি সাধারণত বড় সিদ্ধান্তের আগে মাঠ প্রস্তুতের মতো কাজ করে। এখানে ভাষা ছিল পরিমিত, কিন্তু ইঙ্গিত খুব কড়া। অংশগ্রহণহীন, বিধিনিষেধ নির্ভর ও নিয়ন্ত্রিত কোনো নির্বাচন আধুনিক গণতন্ত্রে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন এই বিবৃতিদাতা এমপিরা।
এই বক্তব্যের কেন্দ্রে রয়েছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের প্রশাসন বা ইউনূস সরকারের ভূমিকা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার আসলে অস্থির রাজনৈতিক বাস্তবতায় একটা দায়িত্ব নিয়েছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। অনির্বাচিত একটি কাঠামো যদি রাজনৈতিক প্রতিযোগিতার পরিসর সংকুচিত করে দেয়, দলীয় কার্যক্রমে প্রশাসনিক বাধা তৈরি করে কিংবা নাগরিক অধিকারকে নিরাপত্তার অজুহাতে চেপে ধরে, তাহলে তার নৈতিক শক্তি দ্রুত ক্ষয় হতে শুরু করে, যেটা ইউনূসের ইতিমধ্যে হয়ে গেছে। যুক্তরাজ্যের এমপিরা মূলত এই জায়গাটিতেই আঙুল রেখেছেন। তাদের বক্তব্য কোনো দলকে সমর্থন নয়, আছে প্রক্রিয়ার মানদণ্ডের কথা, সমান সুযোগ, আইনের শাসন, সকল দলের অংশগ্রহণ এবং একটি ইনক্লুসিভ স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন, ভোটারদের স্বাধীনতার কথা। ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো শুধু রূপরেখা দিয়েছি, নির্বাচন কমিশন তো স্বাধীন। কিন্তু ব্রিটিশ সংসদ সদস্যরা প্রশ্ন তুলেছেন, স্বাধীন কমিশন কি সত্যি স্বাধীন যখন প্রধান একটি দলের নিবন্ধন বাতিলের সুপারিশ আসছে সরকারি বিজ্ঞপ্তিতে? নির্বাহী ক্ষমতা বলে। তারা আরো বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে 60% ভোটার প্রতিনিধিত্বহীন হয়ে যাবে এই নির্বাচন। এটি ডেমোগ্রাফিক সুইসাইড। এই যুক্তিটি ব্রিটিশ রাজনীতিতে কাজ করে, কারণ লন্ডনে বসবাসকারী বাংলাদেশি ডায়াসপোরার বড় অংশই আওয়ামী লীগ সমর্থক, আর তাদের ভোটে অনেক আসনে লেবার কনজারভেটিভ লড়াইয়ের ভারসাম্য নির্ধারিত হয়। যৌথ বিবৃতিতে যারা স্বাক্ষর করেছেন তাদের মধ্যে কনজারভেটিভ, লেবার আর লিবারেল ডেমোক্র্যাট 3 দলেরই প্রভাবশালী সদস্যরা রয়েছেন। প্রীতি প্যাটেল, রোশনারা আলী, ব্যারনেস স্কুটি, এই নামগুলো বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচক মণ্ডলীর কাছে খুব পরিচিত, আবার ব্রিটিশ ভোটারের কাছেও নিরাপত্তা, অভিবাসন, বাণিজ্য প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ। তারা একযোগে বলছেন যে ঢাকায় যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নির্বাচন হতে যাচ্ছে, সেটি যদি নিজের পছন্দের দলগুলোকে মাঠে রেখে বাকিদের বাইরে রাখে, তবে সেটি হবে সিলেক্টিভ ডেমোক্রেসি, যা গণতন্ত্রের মুখোশ পরা একদলীয় নিয়ন্ত্রণ মাত্র। এই বক্তব্যের পেছনে তাদের যুক্তি খণ্ডন করার মতো নয়, বরং তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে বিষয়ে। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের কথা তারা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন ব্রিটিশ পার্লামেন্টেও প্রস্তাব উঠেছিল এই ইলেকশনকে স্বীকৃতি না দেওয়ার। সেই অভিজ্ঞতা থেকে তারা জানেন অর্ধেক দল যখন মাঠে থাকে না, তখন ভোটের পরিমাণ 50% নিচে নেমে আসে, আর ফলাফলকে কেউ মানে না। ফলে দেশটির রাজনৈতিক সহিংসতা বাড়ে, শরণার্থীর চাপ বাড়ে, আর ব্রিটেনের অভিবাসন নীতিও চাপে পড়ে। সুতরাং তাদের দাবি, আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আমাদের নাগরিক স্বার্থ উপেক্ষা করতে পারি না আমরা। বিবৃতিতে সবচেয়ে ধারালো অংশটি হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার, বিচার ব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা এবং গণমাধ্যমের উপর চাপ। এই 3টি শব্দ ব্রিটিশ আইন প্রণেতাদের কাছে একটা রেড ফ্ল্যাগ, কারণ লন্ডনে বসে তারা প্রতিদিন বাংলাদেশি সাংবাদিকদের কাছ থেকে শুনছেন ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কেউ কেউ কারাগারে, কেউ কেউ আবার আত্মনির্বাসনে। হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটি সাম্প্রতিক এক সভায় একজন ব্রিটিশ বাংলাদেশি সাংবাদিক সরাসরি বলেছেন, আমি লন্ডনে বসে লিখছি, কিন্তু আমার পরিবার ঢাকায় হুমকি পাচ্ছে। এই সাক্ষ্য যুক্তরাজ্যের আইন প্রণেতাদের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ তারা নিজেরাও 2017-18 সালে রুশ গুপ্তচর বিষয়ে একই ধরনের হুমকি মুখে পড়েছিলেন। ফলে মিডিয়া ফ্রিডম শব্দটা তাদের কাছে আর কূটনৈতিক শিষ্টাচার নয়, ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন। আরেকটি শব্দ মাইনরিটি পারসিকিউশন বা সংখ্যালঘুর উপর নির্যাতন, যা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সরাসরি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলার ঘটনা শুধু ধর্মীয় সহিংসতা নয়, এটি একটি রাজনৈতিক স্ট্র্যাটেজি, যাতে নির্দিষ্ট একটি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে এই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে অভিবাসী ভিসা ইস্যু করা আপাতত বন্ধ থাকবে, এবং এর প্রাথমিক কারণ হিসেবে পাবলিক চার্জ সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ এবং আবেদনকারীদের যাচাই বাছাই বা ভেটিং প্রক্রিয়া পুনর্মূল্যায়নকে চিহ্নিত করা হয়েছে। দর্শক, মাত্র 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে এসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এই সফর বিশেষ সাফল্যমণ্ডিত ছিল বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। তার সেই সফর আগে খবর ছিল ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে 18.5 লাখ টাকার ভিসা বন্ডের দেশের ক্যাটাগরিতে ফেলেছে, আর খলিলুর রহমানের সফর শেষে এবার ভিসাই বন্ধ করেছে মার্কিন সরকার। দর্শক, এর আগে 2021 ও 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সীমিত আকারে বাংলাদেশিদের উপর ভিসা স্যাংশন দিয়েছিল। 2021 সালে র্যাবের 7 কর্মকর্তা আর 2023 সালে
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দানকারীদের উপর ভিসা স্যাংশন আরোপের কথা জানানো হয়েছিল, কিন্তু এবার সব বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, খলিলুর রহমানের সফরের পর আবার বাংলাদেশের ঠিক জাতীয় নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ কি বার্তা দিচ্ছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ফক্স নিউজ ডিজিটাল প্রথম এই খবরটি প্রকাশ করে। খবরে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশের ফলে বিশ্বের মোট প্রায় ২০০টি দেশের মধ্যে ১/৩ বেশি দেশ মার্কিন অভিবাসন ব্যবস্থার বাইরে চলে গেল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পেক্স এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন জনগণের উদারতাকে কেউ যাতে অপব্যবহার করতে না পারে এবং যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারেন তাদের প্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের আইনি ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। এই পদক্ষেপের ফলে কেবল সোমালিয়া, রাশিয়া, ইরান বা আফগানিস্তানের মতো দেশগুলোই নয়, বরং ব্রাজিলের মতো দেশের নাগরিকরা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছেন, যাদের জন্য আগে ভিসা পাওয়া তুলনামূলক সহজ ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মেমো অনুসারে কনসুলার অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বর্তমানে চলমান অভিবাসী ভিসার আবেদনগুলো প্রত্যাখ্যান করেন যতক্ষণ না পর্যন্ত স্ক্রিনিং এবং ভেটিং প্রক্রিয়াগুলো পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। এই স্থগিত আদেশ ২০২৬ সালের ২১শে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং পদ্ধতিগত অবস্থান গ্রহণ করেছে। এই নজিরবিহীন নিষেধাজ্ঞার পিছনে প্রধানত দুটি কারণ কাজ করছে। প্রথমত, অর্থনৈতিক নিরাপত্তা এবং দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তা। মার্কিন প্রশাসনের মতে, অনেক দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে এসে জনকল্যাণমূলক প্রকল্পের অপব্যবহার করছে, যা মার্কিন করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বলা হয়েছে, যেসব দেশে জঙ্গিবাদ বা রাজনৈতিক অস্থিরতা রয়েছে সেসব দেশের নাগরিকরা যাতে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সেজন্যই এই স্থগিত আদেশ দেওয়া হয়েছে। ফক্স নিউজ এবং অন্যান্য সূত্রের তথ্য অনুযায়ী এই স্থগিত আদেশের কোনো নির্দিষ্ট শেষ সময়সীমা বা এক্সপায়ারেশন ডেট দেওয়া হয়নি। এটি অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে যতক্ষণ না মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রতিটি দেশের জন্য পৃথকভাবে তাদের যাচাই বাছাই পদ্ধতি এবং পাবলিক চার্জ সংক্রান্ত মানদণ্ডগুলো পুনরায় ঠিক না করছে। প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, স্ক্রিনিং পদ্ধতিগুলো আধুনিকায়ন করতে কয়েক মাস বা তার বেশি সময় লাগতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থানের কারণে ধারণা করা হচ্ছে এই স্থগিত আদেশ দীর্ঘায়িত হতে পারে। দর্শক, যে ৭৫টি দেশের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে এদের বেশিরভাগই হয় উন্নয়নশীল দেশ অথবা এমন দেশ যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা ভূ রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। তালিকায় এমন অনেক দেশ রয়েছে যারা বাংলাদেশের। দর্শক মণ্ডলী, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং এরকম নিউজ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে। তাহলেই প্রতিনিয়তের আপডেট ভিডিওগুলো এবং নিউজগুলো আপনারা পাবেন। হ্যাঁ, আওয়ামী লীগকে ছাড়া এই নির্বাচন পাতানো নির্বাচন হবে কিনা এবং সেটা অবৈধ নির্বাচন হবে কিনা জানিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয় সেটা লিখবেন আমাদের কমেন্ট বক্সে। এবং আজকে কিন্তু তারেক জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক বসার কথা রয়েছে। সেই বৈঠকে কি সিদ্ধান্ত নেবেন তারা?